সাংবিধানিকভাবে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ হলেও এদেশের প্রায় ৯৬% মানুষ জন্মগতভাবেই মুসলিম। কিন্তু এই মুসলিম যারা আছেন তাদের মধ্যে এক শ্রেণীর মডারেট মুসলিম, অর্থাৎ যারা বংশ পরম্পরায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে এক শ্রেণী মনে করে যে ইসলামের ফলে ইসলাম নারীদের স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। আর দ্বিতীয় শ্রেণীর এক মুসলিম আছে যারা মনে করে যে ইসলাম মানলে নারীদের স্বাধীনতা পরিপূর্ণভাবে আছে, কিন্তু তাদের পড়াশোনা করা উচিত না, বা অনেক সমসাময়িক লেখক সাজেস্ট করে যে মেয়েদের সর্বোচ্চ উচিত এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা, এরপরে পড়াশোনা করা না করলেই হবে ফিতনার এই যুগে। এখন আমার একটা প্রশ্ন, শুধু নারীরা যদি পড়াশোনা বাদ দেয় বা স্কুল পর্যন্ত পড়াশোনা করে কলেজের চৌকাঠটা না পেরোয়, তাহলেই কি শুধু ফিতনা দূর হবে? দ্বিতীয়ত, পুরুষ যদি পরিবর্তন না হয়, শুধু নারীর পরিবর্তন হয়ে কি এই সমাজ থেকে ফিতনাকে দূর করা সম্ভব? কারণ নারী হচ্ছে পুরুষের জন্য ফিতনা স্বরূপ। পুরুষ যদি একজন নারীকে উস্কিয়ে না দেয়, তাহলে কিভাবে সম্ভব ফিতনা থেকে বাঁচার? যদি এই সমাজকে ফিতনা মুক্ত করার জন্য নারীদেরকে সহশিক্ষা কার্যক্রমে থেকে বাদ দেওয়া হয়, তাহলেই কি সমাজ থেকে সব পাপাচার বন্ধ হয়ে যাবে? ধরেন আমরা একটা সমাজ থেকে নারীদেরকে সহশিক্ষা কার্যক্রম থেকে বাদ দিয়ে আমরা নর্মাল একটা শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করালাম, তখন কি আমাদের সমাজটা পাপমুক্ত হয়ে যাবে? আমার প্রশ্ন এখানে। বর্তমানে যে টেকনোলজির যে এক্সপেনশন, অর্থাৎ প্রযুক্তির যে বিস্তার, আমাদের নফসটা আমাদের এমনভাবে ধোঁকা দেয়, পুরুষের সামনে পর্ন ইন্ডাস্ট্রির যে পর্ন ভিডিওগুলোর বিস্তার, এগুলোর ফলে পুরুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। তাই নারীকে পড়াশোনা থেকে শুধু বাদ রাখলেই এটা কখনোই সম্ভব না যে একটা সমাজ পাপাচার মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এক শ্রেণীর আলেম সমাজ বিশ্বাস করে যে নারী সবসময় ঘরের ভিতর থাকবে, তারা পরিবারকে মেনটেন করবে। আমি অবশ্যই এইটার সাথে একমত, অবশ্যই এইটার সাথে বিশ্বাস করি। কিন্তু তাদের মতো করে যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা নারীকে রেসপেক্ট করে, বাংলাদেশের সব পুরুষকে নারীকে একইভাবে রেসপেক্ট করে? কখনোই করে না। বরং একটা স্বামীর কাছে একটা স্ত্রী বারবার নির্যাতিত হচ্ছে, অসম্মানের পাত্র হচ্ছে, বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে। এমনও ঘটনা দেখা যায় যে স্বামী অন্য একটা পুরুষকে ভাড়া করে স্ত্রীর কাছে পাঠায়। মানে এত জঘন্য নিকৃষ্ট স্বামীদের উদাহরণই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আছে। এক্ষেত্রে শুধু নারীকে পড়াশোনা থেকে বাদ দিলাম, বিষয়টা এমন না। এরপরে দেখেন, একটা নারীর যখন বিয়ে হয় তখন সে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যায়? সে তার পরিবারকে হারায়, সে সব কিছুকে হারিয়ে সে একটা নতুন পরিবেশের সাথে অন্তর্ভুক্ত হয়ে কিন্তু সে যখন দেখে তার শ্বশুর বাড়ির লোকজন ভালো না, সে খাপ খাওয়াতে পারছে না, তার যে অ্যাডাপ্টেশন হচ্ছে না, একের পর এক কথা শোনাচ্ছে। আর পুরুষ এখানে কি ভূমিকা পালন করে? অধিকাংশ পুরুষ এখানে একদম নীরব দর্শকের ভূমিকা পালন করে। সে যথাযথ জবাব দিতে পারে না, স্ত্রীর যে একটা রেসপেক্ট এটা বজায় রাখতে পারে না, বরং স্ত্রীকে যে খোঁটা দেওয়া, মানসিক নির্যাতন করা, এইটা বাংলাদেশের সমাজে কত ভয়াবহ বিরাজ করছে, এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে প্রকাশ করার মতো না। এই জন্য শুধু নারীকে পড়াশোনা থেকে বাদ রেখে আমি সমাজকে এক ধাপ আগিয়ে নিয়ে গেলাম, তাহলে কখনোই এই সমাজ পাপাচার মুক্ত হবে না। বরং নারীর যে একটা এম্পাওয়ারমেন্ট দরকার, এম্পাওয়ারমেন্ট মানে এইটা না যে আমি অধিক স্বাধীনচেতা মনোভাব, আমি স্বামীর কোনো আনুগত্য করব না, বরং আমার যে একটা মতামত দেওয়ার ক্ষমতা, এটা যতদিন পর্যন্ত আমাদের সমাজে বিরাজ না করবে, ততদিন পর্যন্ত একটা সংসারের মধ্যে কখনো সমতা আসবে না। এই ক্ষেত্রে নারী সিদ্ধান্ত কখন দিতে পারবে? যখন সে নারীর ক্ষমতায়ন হবে, যখন সে শিক্ষিত হবে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মেয়ে যেভাবে তার পরিবারকে হ্যান্ডেল করতে পারবে,
বরং বর্তমান সিচুয়েশনে যেমন সোশ্যাল মিডিয়া বলেন, অনলাইন যে নীল জগৎটা যেভাবে পুরুষের মানসিকতাকে ধ্বংস করে দিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে যখন একটা নারী অনেক বেশি সচেতন হবে, সে নিজেকে আরও বেশি প্রিপেয়ার করতে পারবে। একটা নারী যত বেশি শিক্ষিত হবে, সে একাডেমিক শিক্ষা হোক আর যে শিক্ষা হোক, বরং এই শিক্ষাটা যখন একটা নারীর মূল্যবোধকে বৃদ্ধি করবে, যখন তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আসবে, এইটা একটা নারীর সন্তান মানুষ করতে গিয়ে অনেক বেশি সহযোগিতা করবে। কোন খাবারটা খেলে আমার বাচ্চার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কিভাবে কেয়ার করলে আমার বাচ্চাটা অনেক বেশি ভালো থাকবে, এই যে বেবি ট্রেনিং যদি আমি খুব ভালোভাবে করতে পারি, কোঅর্ডিনেট করতে পারি। সাপোজ আমি একটা উদাহরণ দেই, যে অনেক প্রচলিত একটা বই সোনালী যুগের মায়েরা, এই বইটা আপনি হয়তো বলবেন যে এই বইটা তো তারাও পড়তে পারবে যারা হচ্ছে এসএসসি পাস করেছে, এত উচ্চ শিক্ষিত হওয়ার কি কারণ? কিন্তু এখানে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্যটা এইটাই যে আমাদের মধ্যে এক শ্রেণীর ধারণা করে থাকে যে নারী উচ্চ শিক্ষিত হবে মানে সে খারাপ হয়ে যাবে, সে উচ্চ শিক্ষিত হবে মানে সে কিছুই করতে পারবে না, বরং সে শাহবাগী হয়ে যাবে। তাদের এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ আমরা শুধু পুরুষের দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করি যে পুরুষ অনেক পরিশ্রম করে সংসারটাকে ম্যানেজ করতে চায়, কিন্তু নারী যে কি পরিমাণ কষ্ট করে একটা সংসারকে টিকে রাখার জন্য, সেটা আমরা মায়েদের অবস্থা দেখে বুঝতে পাই। একটা নারী আমাদের সমাজে কি পরিমাণ সুখে আছে সেটা আমাদের মায়েদের সংসার লাইফ থেকে আমরা বুঝতে পাই। এবং আমাদের বোনেরা কি পরিমাণ সাফার করে বিয়ের পর, একটা অশিক্ষিত যে কম শিক্ষিত তার উপর যতটুকু সাফার করা হবে, একটা শিক্ষিত নারীর উপরে অতটুকু সাফার করা হবে না। হয়তো আপনি এখানে আমাকে ফেমিনিস্ট হিসেবে আখ্যায়িত করতে পারেন বা নারীবাদী হিসেবে আখ্যায়িত করতে পারেন, কিন্তু এটাই সত্য, বর্তমান সমাজ এটাই সত্য। একটা নারী হিসেবে আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে কিছু ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করতে পারেন, সেটা আপনাকে তার থেকে বেশি গুরুত্ব দিবে যে নারী এটা পারে না। এই জন্য নারীর শিক্ষিত হওয়া প্রয়োজন, নিজেকে ভালো রাখার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন। সেটা সেটা যে শিক্ষা হয়, একটা নারী অনেক বেশি স্কিল অর্জন করা প্রয়োজন, অনেক বেশি দক্ষতা অর্জন করা প্রয়োজন। এইটা নারীর জন্য খুবই খুবই সহায়ক। যারা বলে যে নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, কারণ বাংলাদেশে তো এমন কোনো হায়ার স্টাডিজের জন্য ইউনিভার্সিটি নেই, খুবই কম যেখানে শুধু নারীরা পড়াশোনা করবে। কারণ আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ, মানে সেকুলারিজমকে প্রভাব করে। আমাদের দেশ তো আফগানিস্তানের মতো না যে আমি সম্পূর্ণ ইসলামিক রুলসটাকে আমি এখানে নিয়ে এসে আমি ব্যাখ্যা করলাম। আফগানিস্তানে আপনি দেখেন, যেখানে নারীদের শিক্ষার ব্যবস্থা আলাদা, তারা শিক্ষা গ্রহণ করবে হচ্ছে মানে শুধু নারী থাকবে, যেখানে বাজার ব্যবস্থা শুধু নারীদের জন্য, সব কিছু নারীদের জন্য আলাদা আলাদা। তো আমি কিন্তু আফগানিস্তানের রুলসটা বাংলাদেশে নিয়ে এসে আমি এটা প্রভাব বিস্তার কতটুকু হবে এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। কারণ এখানে সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশ, আপনি যেভাবে চাচ্ছেন যে আপনার মা যেভাবে থাকবে ঘরের ভিতরে, আপনার বোন যেভাবে থাকবে, এইটা যদি আমাদের দেশের ধর্মীয় অনুশাসন হিসেবে আমাদেরকে এভাবে ইন্ডিকেট করা হতো, আমাদেরকে এইভাবে বড় করা হতো, তাহলে আমাদের জন্য একটা আলাদা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থাকতো, আলাদা স্কুল থাকতো, আলাদা কলেজ থাকতো। এবং আমাদের দেশ যদি আফগানিস্তানের মতো ধর্ম অনুশাসন মেনে চলতো, তাহলে কিন্তু এখানে যে নিষিদ্ধ সাইটগুলো হারাম করা হতো, পুরুষ তার হচ্ছে পাপ থেকে বাঁচতে খুব সহজে আর কি চেষ্টা করতে পারতো। এছাড়াও যদি ধর্মীয় অনুশাসন, এখানে একটা নারী ধর্ষণ হইলেও কেউ জাস্ট আমরা একটু আওয়াজ উঠাই, কিন্তু পর্যাপ্ত যে একটা স্ট্রিক্ট একটা যে আমাদের হচ্ছে শাস্তি, এইটা কিন্তু আসলে হয় না। মানে নারী এত অবমাননা, অমর্যাদা। তো এইটার জন্য অ্যাকচুয়ালি কি নারী অবশ্যই শিক্ষিত হওয়া উচিত। আমার মনে হয় আরও বেশি উচ্চ শিক্ষিত হওয়া উচিত, অনেক বেশি জানা উচিত দৃষ্টিভঙ্গিকে এক্সপ্যান্ড করার জন্য। কারণ বর্তমানে টেকনোলজি এবং সোশ্যালাইজেশন, আরবানাইজেশন এবং মডার্নাইজেশনের যে একটা ইফেক্ট, হয়তো অনেকের এই টার্মগুলো বুঝতে অসুবিধা হবে, কিন্তু
এই যে শহরায়ন এবং হচ্ছে অধিক বেশি ভোগ, এই যে পুঁজিবাদ আমাদেরকে যেভাবে গড়ে তুলেছে, এইটা পুরুষকে যেভাবে চেঞ্জ করেছে, এক্ষেত্রে নারীকে যেমন পরিবর্তিত হতে হবে, পুরুষকেও পরিবর্তিত হবে। শুধু নারীকে শিক্ষা থেকে বাদ দিলাম আর পুরুষ হায়ার স্টাডিজ করবে, এটা তো হবে না। সে হায়ার স্টাডিজ করতে গিয়ে যদি আরও 10টা নারীর সাথে মেলামেশা করে, ইন্টিমেসি করে, সে এসে কি কখনো একটা কচি মেয়ের সাথে সংসার করবে? আমি এইটা বলছি না যে হচ্ছে এখানে আমি শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দোষারোপ করছি, বরং আমাদের দেশটা আসলেই এমন, আমাদের দেশটা আসলে এইভাবে আমাদেরকে গড়ে উঠাতে পারেনি। এক্ষেত্রে আমি ইসলামকে মানবো, ইসলামের সব অনুশাসন মানবো, আমার সাধ্যের মধ্যে মানবো। আমি অবশ্যই পর্দা করব, কিন্তু আমি অবশ্যই পড়ালেখা করব, আমি অবশ্যই শিক্ষিত হব। আমি আমি অনেকে বলবে যে আপনি তাহলে বিয়ে করে পড়াশোনা করবেন। আপনি যদি জরিপ চালান, দেখবেন অধিকাংশ মেয়ের বিয়ের পরে পড়ালেখা থেকে তারা ড্রপ আউট হয়ে যায়। অধিকাংশ মেয়ে বিয়ের পরে সে আর পড়ালেখা করতে পারে না। তাহলে একটা নারী কিভাবে চাইবে যে আমি এখন বিয়ে করব? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে বিয়ে না করেও বিয়ে করার মতো যে ইন্টিমেসি হয় স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হয়ে যায়। সে তো ইজিলি তাহলে নিজের মতো করে নিজেকে চালাবে। আমাদের যদি পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতো, তাহলে নারীর দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হতো, কারণ পুরুষ আসলে সংসারটাকে রান করে। আমাদের পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে না দেখে নারীর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে না। এই ক্ষেত্রে আমি শুধু ফতোয়া দিলাম যে নারীদের বাহিরে বের হওয়া উচিত না, নারীদের হচ্ছে ঘরের ভিতর, এটা অবশ্যই করা উচিত। কিন্তু সে যে তার নিজস্ব একটা মতামত তুলে ধরতে পারবে না, এটা তো হয় না। আর আমাদের দেশে অনেক ফেসবুকে পোস্ট এরকম আসে যে আমি পর্দা করে ডাক্তার হতে চাই। কিন্তু কারণ অনেক বেশি মেয়ে ডাক্তার প্রয়োজন, এই প্রেক্ষাপটে অনেক পোস্ট দেখা যায়, অনেক রিপ্লাই দেখা যায়, কমেন্টে অনেক কিছু দেখা যায় যে আমি কেন ডাক্তার হব মেয়ে হয়ে, আমি তো ঘরের ভিতরে থাকবো। আপনি কি ওই পজিশনে গিয়ে অ্যাকচুয়ালি দেখবেন যে বাংলাদেশে মেয়ে ডাক্তার কতটুকু জরুরি? আপনি যদি বুঝতেন যে কতটুকু জরুরি, আপনি কখনোই এই বিষয়টা উল্লেখ করতেন না। কারণ আসলেই মেয়ে ডাক্তার জরুরি, অনেক বেশি মেয়ে ডাক্তার জরুরি বাংলাদেশে বিভিন্ন সেক্টরে। আপনি যদি ঢাকার পিজি হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেলে আপনি যান, আপনি তখন বুঝতে পারবেন যে মেয়ের ডাক্তার আসলে কতটা জরুরি। তাই সবসময় ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করে সব জায়গায় মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা ওইটা করতে পারবে না, পুরুষ এটা করতে পারবে। কিন্তু পুরুষ যদি অ্যাকচুয়ালি ইসলামের 100% অনুশাসন মেনে নারীকে পরিচালনা করতো, এক্ষেত্রে একটা কথা বলতে চাই, পুরুষের কিন্তু ফিতরাতগত সব অনেক বেশি থাকে এবং তাদের দিন মানার ক্ষেত্রে অনেক বেশি ঘাটতি থাকে। তারা যদি সম্পূর্ণ অনুশাসন মেনে স্ত্রীকে লিড করতো, যেমন বিয়ে করে স্ত্রীর সাথে সুন্দর আচরণ, তাকে মানসিক যন্ত্রণা না দেওয়া, শ্বশুরবাড়ির বিষয়গুলো হ্যান্ডেল করা, এরপরে আরেকটা বিষয় দেখেন, তাকে পড়াশোনা করানো, তাহলে কিন্তু এত ফিতনা বাড়তো না, বরং দুজনে সেফ থাকতো। বলে ফাইনাল কথা এটাই বলা যায় যে বর্তমান সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলেই যে আমাদের পড়াশোনা করতে হবে, বিষয়টা এমন না। বরং নিজেকে জানার জন্য মেয়েদের অনেক বেশি পড়াশোনা করা উচিত। কারণ মেয়েদেরকে বলা হচ্ছে ডাবল ডিসঅ্যাডভান্টেজেস। হয়তো শিক্ষিত মেয়েরা হচ্ছে এটা না, কিন্তু যারা মার্জিনালাইজড উইমেন তারা এটা অনেক বেশি ফেস করে। যারা হচ্ছে প্রান্তিক এলাকা থেকে উঠে এসেছে তারা এটা অনেক বেশি ফেস করে, যে তারা হচ্ছে মার্জিনালাইজড। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকে।